পরীক্ষামূলক শেষে এবার শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম। উদ্বোধন করতে 16 আগস্ট কিশোরগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী। 4 বছরে পাবে 1,60,00,000 পরিবার। ভারতে আওয়ামী লীগের অপকর্ম বন্ধ না করলে ঢাকা দিল্লির সম্পর্কে বাড়বে উদ্বেগ। ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী। হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয় বিএনপি নেতাদের ক্ষোভ। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ 20 আগস্ট। তফসিল ঘোষণা নির্বাচন কমিশনের। মনোনয়নপত্র দাখিল 13 তারিখ। প্রার্থিতা প্রত্যাহার 18 আগস্ট নির্ধারণ। কারিগরি ত্রুটি সারিয়ে 2 সপ্তাহ পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু। 2-3 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা জ্বালানি মন্ত্রীর। পাম্পে কমছে যানবাহনের চাপ। এবং জ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ নানা দাবিতে 11 দলের নতুন কর্মসূচি। 5 সেপ্টেম্বর থেকে লং মার্চ। গ্যাসের দাম বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। পরীক্ষামূলক শেষে এবার শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম। 16 আগস্ট কিশোরগঞ্জ থেকে সারা দেশে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 4 বছরে পাবে 1,60,00,000 পরিবার। সচিবালয়ে মন্ত্রী সভা কমিটির সভা শেষে কথা জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী। বলেছেন 1.5 মাসে সারা দেশের তথ্য সংগ্রহের পর 3 ধাপে চলবে যাচাই বাছাই। এদিকে নদী ও পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় নির্বাচনে বিজয়ের পরই চলতি বছরের 10 মার্চ রাজধানীর বনানীতে কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে পরীক্ষামূলকভাবে সরকারের যুগান্তকারী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জায়গায় বিস্তৃত হয়েছে এই কার্যক্রম। এবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। 16 আগস্ট কিশোরগঞ্জে এর উদ্বোধন করবেন সরকার প্রধান। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 5ম সভা শেষে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেড.এম. জাহিদ হোসেন জানান, 16 আগস্ট কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। চলতি অর্থবছরই 40,20,000 ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে উল্লেখ করে অক্টোবর থেকে সারা দেশে বিতরণ শুরুর কথা জানান মন্ত্রী। প্রধানমন্ত্রীর যে অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক রাষ্ট্র গঠনের যে একটা ওনার যে পলিটিক্যাল বা আমাদের যে নির্বাচনী ওয়াদা, সেটার প্রতি এই সরকার অত্যন্ত দায়িত্বশীল এবং সেটা পাইলটিংয়ের সময় আমরা করেছি এবং ইনশাআল্লাহ আগামী এই মাসের 16 আগস্ট কিশোরগঞ্জের সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা মাননীয় প্রধানমন্ত্রী লঞ্চিং করবে, অর্থাৎ শুভ উদ্বোধন করবে আমাদের এই সেক্টর এই সেশনের যে কার্যক্রম। এদিকে সপ্তাহের শেষ কর্মদিবসে সচিবালয়ে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন সংক্রান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম জানান, নদী বাঁচাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুড়িগঙ্গার পাশাপাশি অন্যান্য যে ঢাকার নদীগুলো আছে, এই নদীগুলো যে আজকে দূষণ এমন পর্যায়ে গেছে যেটা মানে কল্পনাই করা যায় না। তাই মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আগেও বলেছেন আমাদেরকে, এবং আজকে একটা কর্ম পরিকল্পনা তৈরি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এদিন নদী খালপার রক্ষায় বিন্যা ঘাসের ব্যবহার সংক্রান্ত বৈঠক সহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্টরা বৈঠক করেন সরকার প্রধানের সঙ্গে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারী ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের প্রশ্রয় দেবে কিনা সেই সিদ্ধান্ত ভারতকে নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভারতে বসে অপকর্ম বন্ধ করা না গেলে ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে উদ্বেগের জায়গা তৈরি হবে বলে সতর্ক করেন প্রতিমন্ত্রী। সিদ্ধান্তটা ভারতকে এখন নিতে হবে যে তারা এই স্বৈরাচারী ফ্যাসিবাদী যারা সাজাপ্রাপ্ত তাদের ভারতের মাটিতে তারা প্রথম কথা আশ্রয় নিয়ে আছে, এবং তারপরে সেই বক্তব্যগুলো তারা এখনও তারা কন্টিনিউ করতে দিবে কিনা, অ্যালাউ করবে কিনা, সেই সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে। ভারত আর বাংলাদেশের সম্পর্ক উন্নত হোক, সেটা আমি বিশ্বাস করি যে দুই দেশের সরকার, দুই দেশের জনগণ সেটা চায়। কিন্তু ভারতের মাটিতে বসে
স্বৈরাচারী ফ্যাসিবাদী সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের প্রধান যদি এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে এবং সেটা যদি ভারত সরকার এখনই বন্ধ না করে, এই মুহূর্তে বন্ধ না করে, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জনগণের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ করে দেয়ায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন সরকারের একাধিক মন্ত্রী ও উপদেষ্টা। তারা বলছেন, ঢাকার আপত্তির পরও হাসিনাকে বক্তব্যের সুযোগ করে দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে ভারত। একই সঙ্গে অসম্মান করেছে জুলাই শহীদদের আত্মত্যাগকে। দেশে ফিরলেই শেখ হাসিনা গ্রেফতার হবেন বলেও জানান বিএনপির নেতারা। মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে দিল্লিতে মতবিনিময়ের সুযোগ করে দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। সরকারের এমন প্রতিক্রিয়াকে সাধুবাদ জানিয়েছে বিরোধী দলও। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেয় ক্ষুব্ধ বাংলাদেশ। এই ঘটনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যাত্রার প্রচেষ্টায় বিরূপ প্রভাব পড়তে পারে। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের মাটিতে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিদ্বেষমূলক বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা ও জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতির প্রতি গুরুতর অপমান। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে ভারত, অসম্মান করেছে জুলাই শহীদদের আত্মত্যাগকে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। ফিরিয়ে না দিয়ে তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে, এইটা আমি মনে করি আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি একটা অপমান। ওই শহীদদের প্রতি যে রক্ত ঝরিয়েছে শেখ হাসিনা, তার প্রতি অপমান করার জন্যই এই সুযোগটা করে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে কথা বলা। ভারতে আয়োজিত শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বক্তব্য প্রচারের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতির সঙ্গে তথ্য মন্ত্রণালয় একমত বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, নতুন কোনো স্বৈরাচার তৈরির পথ বন্ধে কাজ করছে সরকার। আমি তথ্যমন্ত্রী হিসাবে আমার প্রিয় সহকর্মী আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেটারই প্রতিধ্বনি করছি। আমাদেরকে শুধু নতুন করে জাগ্রত হলেই চলবে না, আর যেন কখনোই শিকল পরাতে কেউ না পারে সেরকম একটি প্রাতিষ্ঠানিক কাঠামোকে আমরা তৈরি করতে চাই। এদিন সিলেটে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন, দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে। ওনার তো দেশে আসার কোনো সুযোগ নাই, আর দেশে আসলে ওনাকে গ্রেফতার হতে হবে এবং ওনার বিরুদ্ধে অলরেডি মামলা রায় হয়ে গেছে, ওনাকে জেলের ভিতর যেতে হবে এবং সেই রায়টি কার্যকরী হবে। চলতি অর্থবছরে স্থানীয় সরকারের 5 স্তরের সব নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 20 আগস্ট। মনোনয়নপত্র দাখিল 13 তারিখ আর প্রার্থিতা প্রত্যাহার 18 আগস্ট। রাজধানীর আগারগাঁওয়ে তফসিল ঘোষণা করে এই তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। গত 24 জুলাই দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এরপর থেকেই 23তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী আগামী 13 আগস্ট রাষ্ট্রপতি পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ নির্ধারণ করেছে ইসি। জমা পড়া মনোনয়নপত্র বাছাই হবে 16 আগস্ট, আর 18 আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। নির্বাচনকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে 13 আগস্ট 2026 বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ হচ্ছে 16 আগস্ট সকাল 10টা থেকে যতক্ষণ লাগে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18 আগস্ট মঙ্গলবার। সিনিয়র সচিব আক্তার আহমেদ আরও জানান, সংসদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে। এইটা হচ্ছে শিডিউল।
আমরা ভোটার তালিকা পেয়েছি। রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ভোটে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। অবশেষে কাটতে শুরু করেছে গ্যাস সংকট। কারিগরি ত্রুটি সারিয়ে 2 সপ্তাহ পর কক্সবাজারের মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। 2-3 দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এদিকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও বেশি ডিজেল সরবরাহের জন্য ভারতীয় হাইকমিশনারকে অনুরোধ করা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। কক্সবাজারে মহেশখালীতে ভাসমান একটি এলএনজি টার্মিনালে সম্প্রতি বয়লার বিস্ফোরণে আমদানিকৃত গ্যাস সরবরাহ কমে আসায় 2 সপ্তাহ ধরে রাজধানী সহ বিভিন্ন স্থানে বাসাবাড়ি ও শিল্প কারখানায় গ্যাস সংকট চরম আকার ধারণ করে। 2 সপ্তাহ পর বৃহস্পতিবার বিকেলে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালটির মেরামত কাজ প্রায় শেষ হওয়ায় গ্যাসের চলমান এই সংকট দূর হতে যাচ্ছে। গ্যাসের সংকট কাটতে শুরু করায় দেশের বিভিন্ন স্থানে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ফিরতে শুরু করেছে স্বস্তি। দীর্ঘ লাইন ছাড়া জ্বালানি নিতে পেরে খুশি যানবাহন চালকরা। তবে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকারের নজরদারির দাবি তাদের। লাইনে দেওয়ার পর 20 মিনিট পরে গ্যাস পাচ্ছি, মোটামুটি একটু স্বাভাবিক হয়েছে। আজকে অন্তত সিরিয়াল নাই, সিরিয়াল ছাড়াই চলে আসে, তো কোনো ভোগান্তি দেখলাম না। জ্বালানি পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রী সাংবাদিকদের জানান, আগামী 2-3 দিনের মধ্যে আগের মতোই স্বাভাবিক সরবরাহ শুরু হবে। বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে অভিযোগ থাকলেও ভুক্তভোগীদের নিকটস্থ অফিসে আসার তাগিদ নেই বলেও জানান তিনি। সিজন শেষ হয়ে গেলে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে এবং সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেশার কমে গেছে প্রেশারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি সে মধ্যে উত্তরণ করতে পারবো। স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে। এটা বন্ধ হওয়ার আগে যেমন ছিল তেমনই হবে। বিদ্যুতের ভিতরে বিল, এটা যখন আমরা বলি বিলগুলো নিয়ে আসেন তখন তো বিল নিয়ে আসে না কেউ আমাদের কাছে। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তার বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল সরবরাহের অনুরোধ করা হয়েছে। রুটিন মিটিং ভারতের অ্যাম্বাসেডারের সাথে হয়েছে। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আমাদের অনেক স্বার্থ এই ব্যাপার আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ভারতের সাথে একটা পাইপলাইন আছে, সেখান থেকে ডিজেল আসে, তাদেরকে বলেছে আরো বেশি দেওয়ার জন্য। শেখ হাসিনা দেশকে ধ্বংস করে পালিয়েছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী। দেশটা ধ্বংস করে দিয়ে গেছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ 11 দাবিতে 5 সেপ্টেম্বর থেকে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। দাবি আদায়ে আন্দোলন চলবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আর এনসিপি আহ্বায়ক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে না পারলে ক্ষমতায় থাকতে পারবে না সরকার। পরে অবস্থান কর্মসূচি শেষে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করলে নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। বৃহস্পতিবার সকালে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর মুক্তাঙ্গনে জড়ো হতে থাকেন 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, জ্বালানি সংকট, বিদ্যুতের ভুতুরে বিল সহ 11 দাবিতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন তারা। বেলা 11:30টার দিকে কর্মসূচিতে যোগ দিয়ে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, তেল গ্যাস দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে আন্দোলন চলবে। দাবি আদায়ে অক্টোবর জুড়ে 4 জেলায় লং মার্চ কর্মসূচি ঘোষণা দেন তিনি। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এই লং মার্চ জনগণের দাবি আদায়ের জন্য। অতীতের কায়দায়, ফেসিবাদী কায়দায় আমাদের লং মার্চে যেন কোনো বাধা দেওয়া না হয়। যদি বাধা দেওয়া হয়, লং মার্চ দ্বিগুণ শক্তিতে তার গন্তব্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এদেশের নিরীহ মানুষের বুকে গুলি চালিয়ে বিভিন্নভাবে গুম এবং খুনের আশ্রয় নিয়ে জনগণের উপর জুলুম করেছে। মহান আল্লাহর উপর ভরসা করে আমরা বলছি, আমরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে এরা আর আস্ফালন করার সুযোগ পাবে না। গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত না করতে পারলে ক্ষমতায় থাকতে পারবে না সরকার। সরকার 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না। কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল,
একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারে নাই। যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না থাকে, না দেখে। অবস্থান কর্মসূচি শেষে মিছিল নিয়ে সচিবালয়ের অভিমুখে যাত্রা করলে বাধা দেয় পুলিশ। এ সময় 11 দলের নেতাকর্মীরা সেখানেই অবস্থান নেন। পরে পুলিশের অনুরোধে সচিবালয় এলাকা ত্যাগ করেন তারা। জনগণের দাবি মেনে নিয়ে তারা যেন কাজ করেন। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশের যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে। বিজিবি জানায় সকালে উখিয়ার বালুখালী সীমান্তের নাফ নদীতে মাছ ধরতে যায় বদি আলম সহ কয়েকজন। এ সময় শূন্যরেখায় পুঁতে রাখা মাইন আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে বদি আলমের ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়। এ নিয়ে গত 1 বছরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে 4 জন নিহত, 31 জনের বেশি মানুষ আহত হয়েছে। জনপদের সময় আরও থাকছে। আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস। কবিগুরুর জীবন কর্ম স্মরণে দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজন। ভারী বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামে নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। কয়েক ঘন্টার বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক ডুবে যায়। চরম বিপাকে পড়েন রাস্তায় চলাচলকারীরা। নিচু এলাকার বাসাবাড়িতে পানি ঢুকে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এটি চট্টগ্রাম নগরীর মুহুরীপাড়ার চিত্র। বর্ষণে 2 তলা একটি ভবনের নিচের তলায় পানি ঢুকে যাওয়ায় শিশু সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছে বসবাসকারী পরিবারটি। নগরীর বেশিরভাগ নিচু এলাকার চিত্র একই। বুধবার রাত থেকে ভারী বর্ষণ শুরু হয়। বৃহস্পতিবার ভোর থেকে তা প্রবল আকার ধারণ করে। এতে নগরীর মুহুরীপাড়া, ব্যাপারীপাড়া, কাতালগঞ্জ, আগ্রাবাদ কমার্স কলেজ এলাকা তলিয়ে যায়। নিচু এলাকার বাসাবাড়িতে পানি প্রবেশ করায় পানিবন্দী মানুষরা পড়েন চরম বিপাকে। সেই সঙ্গে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকেও ভোগান্তিতে পড়তে হয়। বৃষ্টি মনে করেন 15 মিনিট 20 মিনিট হলেই কি এখানে পানি জমে যায়। এমন পরিস্থিতি হয়ে যায়, মানে চলার উপযোগী থাকে না আর কি। গরম পানি, কাজ করতে পারি না, গাড়ি বন্ধ হয়ে যায়, গাড়ি চালান যায় না, মানে গাড়ি ডুবিয়ে যায়। কষ্ট হলো তো কিছু কারণে ফেটে দেয়, আমাদের থেকে গাড়ি চালাতে হয়। নালা নর্দমাগুলো ঠিকমতো পরিষ্কার না করায় বৃষ্টি হলেই নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। একটু বৃষ্টি হইলে পানি হয়ে যায় এখানে নিচে। এখন আমরা অনেক কষ্টতে আছি। পানি ঢুকার জায়গা আছে, বেরোয়ার রাস্তা নেই। অনেকদিন ধরে নালা জাম হয়ে রয়েছে, ভিতরে ময়লা পরিষ্কার হয় না, সিটি কর্পোরেশন লোক আসেই না। জলাবদ্ধতা সরকারকে এটা নিয়ে একটু দেখতে হবে। বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় 52.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে গত 4 দশকে ব্যয় হয়েছে 900 কোটি টাকা। তারপরও মেলেনি কোনো সুফল। গত জুলাই মাসের অতিবৃষ্টির কবলে বর্তমানে পানিবন্দী 2 উপজেলার 50 গ্রামের অন্তত 1 লাখ মানুষ। জুয়েল মৃধার পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে বিস্তারিত। টানা বর্ষণ আর পলি জমে নদী ভরাট হওয়ায় যশোরের ভবদহ অঞ্চলে আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা। ঘরের উঠান থেকে শুরু করে স্কুল মাঠ সবই এখন পানির নিচে। অভয়নগর ও মনিরামপুরের অন্তত 50 গ্রামের মানুষের জীবনযাত্রা এখন পুরোপুরি থমকে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 1 লাখ মানুষ। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। তলিয়ে গেছে ডুমুরতলা, ভেদভিটা ও আন্দা বলার বাঁধ সহ গুরুত্বপূর্ণ কয়েকটি আঞ্চলিক সড়ক। স্থানীয়দের দাবি, জলাবদ্ধতা নিরসনে প্রায় 140 কোটি টাকার নদী খনন কাজ চলমান থাকলেও বাস্তবে কমেনি পানি। কয়েক দশক ধরে আমাদের এই অঞ্চলে জলাবদ্ধতা থাকে। 3-4 দিন রান্না করতে পারিনি, তারপরে চালিয়ে বান্ধে রান্না করতেছি। একটু ভালো কিছু আশা করছিলাম, তো দেখি এবছরই বেশি ভুক্তভোগী। এবছর অনেক আগেই হচ্ছে জল এসে গেছে। 50টি গ্রাম এবং 10 লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী হয়ে পড়ে আছে। সাপ, ব্যাঙ, মানুষ একসঙ্গে বসবাস করছে। আমরা অবিলম্বে আমডাঙ্গা খাল এই মুহূর্তে সংস্কারের ব্যবস্থা করা হোক। এদিকে পানি উন্নয়ন বোর্ডের দাবি, জনগণের চাহিদা মতো নদী খননের কাজ চলছে এবং তার অগ্রগতি 62%। মূলত ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ড্রেজিং কাজও চলমান আছে, পানি নিষ্কাশনও খুব বেশি ত্বরান্বিত হয়েছে। আশা করছি যে খুব স্বল্প সময়ের মধ্যে যদি অতিবৃষ্টি বা ভারী বর্ষণ ভবদহ এলাকায় না হয়, তাহলে মানুষের যে উঠানে বা বাড়িঘর ধরে কাছাকাছি যে পানিটা বৃদ্ধি পেয়েছে, এই পানির পরিমাণটা একদম সহনীয় পর্যায়ে চলে আসবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত 4 দশকে ভবদহের জলাবদ্ধতা নিরসনে সরকারি ও আন্তর্জাতিক অর্থায়নে প্রায় 900 কোটি টাকা ব্যয় হয়েছে।
সময় সংবাদ, যশোর। মরণ ফাঁদে পরিণত হয়েছে সাতক্ষীরা পৌরসভার নির্মাণাধীন ড্রেন। বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা প্রাচীর দুর্ঘটনার শঙ্কা এলাকাবাসী। তবে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন ঠিকাদার। আর পৌর কর্তৃপক্ষ বলছে সেপ্টেম্বরে শেষ করতে না পারলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। সাতক্ষীরা পৌরসভার ড্রেন ও সড়ক সংস্কার কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে ঝুঁকির মুখে পড়েছে সড়ক সংলগ্ন বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়ক। এমন চিত্র দেখা গেছে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাটিয়া সরকারপাড়া এলাকায়। কয়েকটি বাড়ির প্রাচীর, রান্নাঘর ও গেট ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও বাঁশ ও খুঁটি দিয়ে প্রাচীর ঠেকিয়ে রাখা হয়েছে। আবার বাড়ি থেকে বের হতে বাসিন্দাদের ব্যবহার করতে হচ্ছে বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো। এতে চরম ভোগান্তিতে পৌরবাসী। আমরা ভ্যান নিয়ে চলতে পারি না ভাই, আমরা গরিব মানুষ, খুব কষ্ট করে চলতে হয়। দেখেন পট ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। এমনি তো জলবদ্ধতা এলাকা, ড্রেনটা যেভাবে পড়ে আছে আমরা এবছর টোটালি চলাফেরা করতে পারবো না। আমি তো পার হতে পারি না, কেউ বাইরে হতে পারে না, পথ নেই ঘাট নেই, কি করবে? বাড়ির সামনে সাঁকো দিয়ে তাদের পার হতে হচ্ছে, বিশেষ করে শিশু, বাচ্চা, মহিলারা অসুবিধা পড়ছে। কাজে ধীরগতির কথা স্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে দ্রুত শেষ করা হবে ড্রেনের কাজ। এখন এই কাজটা করতে আমাদের সময়ের থেকে একটু কিছু দীর্ঘায়িত হওয়ার অনেক ত্রুটি বিচ্ছুটির কারণ আছে। তবে আল্লাহর রহমতে আমরা এখন মোটামুটি কাজটা অনেকটাই এগিয়ে নিয়ে গেছি। আর পৌর প্রকৌশলী জানান সেপ্টেম্বরে শেষ করতে না পারলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। আমাদের পৌর পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আমাদের ডিডিএলজি সার্মন প্রশাসক স্যারের নির্দেশে ঠিকাদারকে ডেকে খুব দ্রুত কাজটি করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। যদি সেভাবে কাজ শুরু না করে তাহলে পরবর্তীতে আমরা আইনি ব্যবস্থা নেব ঠিকাদারের বিরুদ্ধে। 2024 সালের 5 মে 15,36,23,512 টাকা ব্যয়ে 6 কিলোমিটার সড়ক ও 1.8 কিলোমিটার ড্রেন নির্মাণে কার্যাদেশ পায় বনান্তর ট্রেডিং লিমিটেড। সময় সংবাদ, সাতক্ষীরা। প্রাকৃতিক দুর্যোগে বাড়িঘর নদীতে বিলীন হওয়া, কর্মসংস্থান না থাকা, লবণাক্ত জমিতে ফসল না ফলা সহ বিভিন্ন কারণে প্রতিনিয়ত খুলনার উপকূলীয় এলাকা ছাড়ছে মানুষ। টিকে থাকার শেষ চেষ্টা হিসেবে তারা ছুটছেন শহরে, কিন্তু শহরেও মিলছে না নিরাপদ আশ্রয় কিংবা নিশ্চিত ভবিষ্যৎ। মঞ্জুরুল হক মঞ্জুরের ছবিতে আব্দুল্লাল মামুন রুবেল রিপোর্টে জানব বিস্তারিত। বারবার ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূল। গত এক দশকে সিডর, আইলা, আমফান সহ অন্তত 10টি ঘূর্ণিঝড় সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ জনপদ। খুলনার কয়রা, দাকব ও পাইকগাছা সহ উপকূল জুড়ে বাড়ছে নদী ভাঙন ও লবণাক্ততার প্রভাব। বিলীন হয়েছে অসংখ্য বসতভিটা, অনাবাদী হয়েছে কৃষি জমি, কমেছে মৎস্য চাষ ও পশুপালনের সুযোগ। অস্তিত্ব রক্ষার শঙ্কা এখন উপকূলের হাজারো পরিবারের কণ্ঠে। কাজ ও আশ্রয় হারিয়ে এসব মানুষ দিন দিন বাধ্য হচ্ছেন নিজের ভিটেমাটি ত্যাগ করতে। শেষ আশ্রয় হিসেবে তারা বেছে নিচ্ছেন কাছের শহর। বাঙনে ভাঙে যায়, সময় লবণ পানি ঢুকে যায়, সে সময় আছে ফসল আছে একেবারে নষ্ট হয়ে যায়। এখন তো আমরা মনে করেন যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। আমার আশেপাশে যারা লোকজন ছিল তারা বাগানে চলে গেছে, আর আমার তো এই একই অবস্থা। মাসে দেখা গেল 6 দিন 10 দিন এরকম কাজ হয়, এতে সংসার চলে না মানুষের। সমিতি অমুক তমুক দিয়ে কৃষকরা এখনো অনেক রাস্তায় ঋণগ্রস্ত। উপকূল ছেড়ে আসা এই জলবায়ু অভিবাসীদের বড় একটি অংশের ঠিকানা এখন খুলনা শহরের ঘিঞ্জি বস্তিগুলো। ভিটামাটি হারালেও মেলেনি মুক্তি, বরং শহরের অচেনা পরিবেশে শুরু হয়েছে বেঁচে থাকার আরেক সংগ্রাম। শহরের পরিচয়পত্র না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, অনিশ্চিত আয় আর সামাজিক নিরাপত্তার বাইরে থেকেই চলছে তাদের জীবন। কেউ দিনমজুর, কেউ গৃহকর্মী, কেউ রিক্সা চালিয়ে কোনো মতে সংসার চালাচ্ছেন। বন্যায় ভাইসে গেছে, এই জন্য আমরা খুলনায় আসছি। আমাদের 3-4 বার ঘর ভেঙে গেছে, তারপর আমরা এখানে আসি। খুলনার অবস্থা একদম বাজে ভাই, কোথাও কোনো কাজ কাম নাই। বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর তথ্য বলছে খুলনা শহরের বস্তিগুলোর প্রায় 70% মানুষ দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূল এলাকা ছেড়ে এসেছেন। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের ফলে তৈরি হওয়া এই অভিবাসীদের বিষয়টিকে কেবল প্রাকৃতিক দুর্যোগ হিসেবে না দেখে আইনি ও সামাজিক সুরক্ষার কাঠামোর মধ্যে আনতে হবে। এই সংখ্যা যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে, একসময় শহরে আর কোনো মানুষের বসবাসের স্থান থাকবে না। কারিগরি শিক্ষার মাধ্যমে তাদেরকে যদি দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারি, তাহলে সবচেয়ে আমাদের জন্য একটা বড় বুস্টিং হবে। খুলনা মহানগরীতে শতাধিক বস্তিতে লক্ষাধিক মানুষের বসবাস। বেসরকারি সংস্থার তথ্য মতে গত 10 বছরে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে এসব বস্তিতে এসেছেন অন্তত 30,000 পরিবার।
এই স্রোত থামাতে এবং বাস্তুচ্যুত মানুষকে উপকূলে ফিরিয়ে দিতে কর্মসংস্থান, টেকসই পুনর্বাসন এবং দুর্যোগের ক্ষতি কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সাতক্ষীরার ঝাউডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য কুশসহ একজনকে আটক করেছে বিজিবি। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকায় অভিযান চালায় 33 বিজিবি। ঝাউডাঙ্গার মাধবকাঠি বাজারে অবস্থান নেয় তারা। এ সময় একটি কলারোয়া যাওয়ার পথে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে 12 কেজি কুশ উদ্ধার করা হয়। জব্দ করা হয় মোটর সাইকেল ও মোবাইল ফোন। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী আটক এই মাদকদ্রব্যের দাম 6 কোটি টাকা। গেল 2 মাস ধরে মেহেরপুরের সরকারি হাসপাতালগুলোতে বন্ধ রয়েছে সব ধরনের অপারেশন। তালাবদ্ধভাবে পড়ে আছে অপারেশন থিয়েটার। এজন্য রোগীদের যেতে হচ্ছে বেসরকারি হাসপাতালে। তবে অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ না থাকায় এই সংকট তৈরি হয়েছে বলে বলছে কর্তৃপক্ষ। মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মোহাম্মদ আলী অপারেশনের রোগী। গেল 1 মাস ধরে তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। জেলার হাসপাতালে অপারেশন বন্ধ। বেসরকারিভাবে কিংবা জেলার বাইরে চিকিৎসা নেওয়ার আর্থিক সক্ষমতা না থাকায় এভাবেই ভুগছেন তিনি। গেল 2 মাসে জেলার সরকারি হাসপাতালগুলোতে অপারেশন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে রোগীরা। প্রতিনিয়ত গাইনি, সার্জারি ও অর্থোপেডিক বিভাগের শত শত রোগী বঞ্চিত হচ্ছে সেবা থেকে। বাইরে ক্লিনিক কিংবা বেসরকারি হাসপাতালে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। দ্রুত অপারেশন চালুর দাবি ভুক্তভোগীদের। এখানে তো কোনো চিকিৎসাই নেই, মনে করেন এখানে থেকে এরা আমাকে বলছে যে আপনাকে বাইরে যাইতে হবে এটা অপারেশন করার জন্য। বিনা পয়সায় চিকিৎসা হয়, ওই জন্য এসেছি। হসপিটালে অপারেশনের ব্যবস্থাটা তাড়াতাড়ি চালু হোক। অনেকগুলাই যন্ত্রপাতি আছে ওটির, কিন্তু এখনো চালু হয়নি। রোগী আসছে আমাদের কাছে, কিন্তু আমরা বলছি ওটি হচ্ছে না, ওরা চলে যাচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অ্যানাস্থোলজিস্ট না থাকায় অপারেশন করা সম্ভব হচ্ছে না। অথচ মেহেরপুর জেনারেল হাসপাতালে অ্যানাস্থোলজিস্ট ডাক্তার পদায়ন হলেও যোগদান করেননি তিনি। একজন জুনিয়র কনসালটেন্ট অ্যানাস্থেসিয়া হিসেবে অর্ডার হয়েছে, উনি এখনো জয়েন করেননি। উনি যদি জয়েনের ডেট পার হয়ে যায়, জয়েন না করে, তাহলে আবার আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এখানে মাইনর অপারেশন হয়, কিন্তু মেজর অপারেশন হচ্ছে না, কারণ আমাদের এখানে একজন গাইনি কনসালটেন্ট থাকলেও অ্যানেস্থেসিওলজির কোনো কনসালটেন্ট নেই। দীর্ঘদিন অ্যানেস্থেসিয়া পদটি শূন্য থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে জানিয়ে একাধিকবার ঊর্ধ্বতন মহলকে বিষয়টি অবগত করা হয়েছে, জানালো সিভিল সার্জন। আমরা জনবলের কারণে ওটি করতে পারছি না, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই এগুলি বিষয়ে হস্তক্ষেপ করছেন এবং বিভিন্ন জায়গায় পদায়ন করছেন। সরকারিভাবে মুজিবনগর ও গাংনী উপজেলায় 2টি 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদরে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল রয়েছে। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মাহবুব আলী খানের 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জোহরের নামাজের পর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ মসজিদে এই দোয়া মাহফিল হয়। শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উদ্যোগে এই মিলাদ মাহফিলে অংশ নেন বিএনপি নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করা হয়। বাংলাদেশের অন্যতম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 42তম মৃত্যুবার্ষিকীতে আমরা সিলেটের সর্বস্তরের মানুষ হযরত শাহজালাল মুজাহিদ মনি রহমতুল্লাহ আলাইহির মাজারে নামাজ শেষে আমরা এখানে মিলাদ শরীফ হয়েছে, দোয়া হয়েছে, এখন সিন্নি বিতরণ হচ্ছে। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন। বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড। দুপুরে রোয়াংছড়ি উপজেলার কান্তাইর মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় 500 মানুষের মাঝে বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা ওষুধ প্রদান করা হয়। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম এলাকার মানুষের সেবায় এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। দেখছেন জনপদের সময়। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস। প্রেম, প্রকৃতি নিয়ে কবিতা ও সাহিত্য চর্চায় তিনি রেখে গেছেন অমর কীর্তি। তার মৃত্যুর দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে স্মরণ করলেন রবীন্দ্র ভক্তরা। 22শে শ্রাবণ মানেই প্রকৃতিতে অন্য আবহ।
স্নিগ্ধ কোমল পরিবেশ জানান দেয় কবি রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস আজ। নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করেন রবীন্দ্র ভক্তরা। 85তম প্রয়াণ দিবস উপলক্ষে কবি স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার কুঠিবাড়িতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় বিভিন্ন ছন্দে স্মরণ করা হয় কবিকে। এর আগে কবির মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন সাংস্কৃতিক কর্মীরা। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে প্রয়াণ দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের উপর সেমিনার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ। এ সময় বক্তারা বলেন, বাংলা সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল অসম প্রতিভা। পরে রবি ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ওমর ফারুক, সময় সংবাদ। জনপদ সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। পরীক্ষামূলক শেষে এবার শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম। উদ্বোধন করতে 16 আগস্ট কিশোরগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী। 4 বছরে পাবে 1,07,00,000 পরিবার। ভারতে আওয়ামী লীগের অপকর্ম বন্ধ না হলে ঢাকা দিল্লি সম্পর্কে বাড়বে উদ্বেগ। ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী। হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয় বিএনপি নেতাদের ক্ষোভ। এবং রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ 20 আগস্ট। তফসিল ঘোষণা নির্বাচন কমিশনের। মনোনয়নপত্র দাখিল 13 তারিখ। প্রার্থীতা প্রত্যাহার 18 আগস্ট নির্ধারণ। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।